তো আমার মনে হয় আমরা ক্লাসে চলে যেতে পারি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি কনফার্ম করুন কেউ, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? জি ভাই। হ্যালো, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস চলতেছে। আমার আজকে টার্গেট আছে হচ্ছে আমি 13 নম্বর ক্লাস নিয়ে আপনাদেরকে একটু হয়তো ব্রেক দিব 2 মিনিট বা 3 মিনিটের, দেন হচ্ছে 14 নম্বর ক্লাসটা এটার মধ্যে ইনক্লুড করে দিব, যেন হচ্ছে মানে কন্টেন্ট খুব বেশি নাই 14 নম্বর ক্লাসের জন্য। তো আমি চাচ্ছি হচ্ছে আপনাদেরকে একসাথে দুইটা জিনিস দিয়ে দিলে এটা হচ্ছে এটার সাথে রিলেটেড, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো যাই হোক আমরা 13 নম্বর ক্লাসটা শুরু করতেছি। 13 নম্বর ক্লাসের টপিক হচ্ছে কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কোরিলেশনটা কি, তারপরে আমরা যাব আসলে কোরিলেশনের মধ্যে কি কি প্রকারভেদ আছে, পিয়ারসন আছে, সুপারম্যান আছে, এই ধরনের স্টারম্যান আছে, এই ধরনের অনেক জিনিসপাতি আছে। এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। এরপরে আমরা আজকে জানার চেষ্টা করব সিম্পল লিনিয়ার রিগ্রেশন কি, দেন জানার চেষ্টা করব মাল্টিপল রিগ্রেশন কি। এই টার্মগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে যারা পেপার দেখছি, পেপারের মধ্যে কি কি অ্যানালাইসিস হয়ে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এই ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস যখন যে পেপারে ইনক্লুড করছে, দ্যাট মিনস ওই পেপার মোটামুটি বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড থেকেও যদি চিন্তা করে থাকেন অথবা সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করেন, ওই পেপারটা মোটামুটি স্ট্রং বেস্ট, মানে ওই পেপারটা মোটামুটি ভালো অ্যানালাইসিস করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। তার মানে হচ্ছে আমি আজকে যে কন্টেন্ট মানে কনটেক্সটগুলো দেওয়ার চেষ্টা করব কন্টেন্টগুলোর সাথে, এই জিনিসগুলো অবভিয়াসলি আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট হবে। তো চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ক্লাসটা করার, না বুঝলে অবভিয়াসলি আমাকে প্রশ্ন করার সুযোগ থাকবে, আমাকে প্রশ্ন করবেন। তবে আমি আশা করব আমার কন্টেন্ট শেষ হওয়ার পরে আপনারা প্রশ্ন করবেন। ওকে, তো আমরা প্রথমে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন ওয়ার্ডটার সাথে একটু আমরা পরিচিত হই। কোরিলেশন ওয়ার্ডটা মিন করতেছে হচ্ছে একটার সাথে আরেকটার কি রিলেশন, দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন, এটাকে বলা হয় থাকে কোরিলেশন। ঠিক আছে, আমরা কোরিলেশন করি হচ্ছে যখন দুইটা নিউমেরিক্যাল ডেটা সেট থাকে, ওই দুইটা নিউমেরিক্যাল ডেটা সেটের মধ্যে একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটাকে আমরা বলি কোরিলেশন। এইটার সাথে রিলেটেড আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। আপনি যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিয়ে কাজ করবেন তখন আপনাদের যে দুইটার মধ্যে যে রিলেশনটা আপনি মেজার করবেন ওইটাকে তখন আর কোরিলেশন বলা হয় না, তখন ওটাকে বলা হয় থাকে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, জাস্ট এটা একটা স্লাইট ডিফারেন্স, বাট আলটিমেটলি আমরা এসপিএস এ দুইটাকে কোরিলেশন দিয়ে ডিনোট করা হয়ে থাকে। সো আমরা কোরিলেশন দিয়ে বোঝার চেষ্টা করব। কোরিলেশনটা মিন করতেছে হচ্ছে, যেমন আমি যদি কোরিলেশনের বিষয়টা হচ্ছে একটু এক্সাম্পল দিই, এরকম ধরেন এক দুইটা ভেরিয়েবল যদি আমি বলি যে পড়াশোনার সাথে মানে কতক্ষণ আমি পড়াশোনা করতেছি তার সাথে রেজাল্টের সম্পর্ক, ধরেন আমি এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি, দুইটার সম্পর্ক আমি দেখলাম 0.8, দ্যাট মিনস এটা একের খুব কাছাকাছি। যখন একের খুব কাছাকাছি যাবে আমি বলতে পারি যে এটা পজিটিভলি কোরিলেটেড, মানে এটার রিলেশনটা অনেক বেশি। আবার যদি এটা হইতো এরকম যে জিরোর কাছাকাছি, তাহলে আমি বলতাম এখানে কোনো কোরিলেশনই নাই। দ্যাট মিনস আমি কতক্ষণ পড়াশোনা করতেছি এইটার সাথে আমার রেজাল্ট কি হবে তার কোনো যায় আসে না। তো এটার কেসটা হচ্ছে এরকম যে কোরিলেশন তখন জিরোর কাছাকাছি। আবার ধরেন আপনার কোরিলেশন আসে -0.8, দ্যাট মিনস আপনার কোরিলেশনটা নেগেটিভ। দ্যাট মিনস আপনি যত বেশি পড়বেন রেজাল্ট তত খারাপ করবেন, মানে একটা যত বাড়বে আর একটা তত কমবে, এইরকম রিলেশন হলে সেটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন। তো এই তিনটা টার্মের সাথে আমি আপনাদেরকে বললাম, এইগুলোর হচ্ছে রেঞ্জটা হয়ে থাকে -1 থেকে 1 পর্যন্ত, এই জিনিসটা এখানে বলে রাখছি আমি। দেন +1 যদি ডিরেক্টলি মিলে যায় তার মানে আপনি ধরে নেবেন এটা পারফেক্টলি পজিটিভ কোরিলেশন, -1 এর সাথে মিলে গেলে বলবেন পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, 0 হলে নো কোরিলেশন। তো এরপরে আমি দেখাইছি এসপিএসএস এ আপনি এই জিনিসটা কিভাবে করতে পারবেন, আমরা এখানে দেখাই দিচ্ছি। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখন করার চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে আমি হচ্ছে এসপিএসএস ওপেন করে নেই আমার। আচ্ছা, এসপিএসএস ওপেন করতে করতে আমি বলি, সেটা হচ্ছে আমাদের দুই রকম হচ্ছে কোরিলেশন আছে, একটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন, একটা হচ্ছে স্পারম্যান কোরিলেশন। ঠিক আছে, কোনটা কখন ইউজ করবো আমি যদি একটু বলি, নর্মালি পিয়ারসনটা আমরা ইউজ করে থাকি নিউমেরিক্যাল ডেটার জন্য, আর স্পিমামটা ইউজ করে থাকি আমরা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা সেটের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের ইউজিং কেস। তো আমরা এখন এই দুইটা জিনিস দিয়ে আমি বলবো।
মানে দুইটা হচ্ছে দুইজন বিজ্ঞান মানে কি বলে ম্যাথমেটিশিয়ানের আবিষ্কার আর কি। এমন না যে দুইটা আলাদা কিছু হয়ে যাচ্ছে। ওই যে একটু আগে যেরকম বলছিলাম অ্যাসোসিয়েশন আর কোরিলেশনের মধ্যে পার্থক্য ছিল, ঠিক সেম টাইপ। তো আচ্ছা, এসপিএসএস এভাবে ওপেন করতে দিলে একটু টাইম নেবে ভালো, কারণ এসপিএসএস সফটওয়্যারটা একটু বড় সাইজের, দেখা যায় যে ল্যাপটপে ওপেন করতে গেলে একটু টাইম। ওকে, আমি আমার ডেটা সেটটা রান করে নেব। তো ধরেন আমি আমার ডেটা সেটটা রান করে নিলাম। এখন এই দেখেন এটা হচ্ছে আমার ডেটা সেট। আমি এখন এখানে রিলেশন জানতে চাচ্ছি যে কতক্ষণ পড়ছি, পড়াশোনার সাথে এক্সামে কিরকম আমি রেজাল্ট করতেছি তার কি রিলেশন। ধরেন আমি প্রথম দুইটা ভেরিয়েবলের কোরিলেশন জানতে চাচ্ছি, তো এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে যেতে হবে অ্যানালাইজ, দেন যেতে হবে কোরিলেট, দেন যেতে হবে বাইভেরিয়েট। দেখেন অ্যানালাইজ, দেন কোরিলেট, দেন বাইভেরিয়েট। বাইভেরিয়েট কোরিলেশনে যখন যাব, আমি কোন দুইটা ভেরিয়েবলে জানতে চাচ্ছি? এই দুইটা ভেরিয়েবলে, তাই না? তাহলে আমি এই দুইটা ভেরিয়েবলকে মার্ক করে নিলাম। দেন এই যে এখানে আমি নিয়ে আসলাম অ্যারো চিহ্নতে ক্লিক করে। এখন এখানে দেখেন নিচে আছে পিয়ারসন ও সুপ্রিমাম। আমার ডেটাগুলোকে আমি দেখতেছিলাম, আমার ডেটাগুলো হচ্ছে এখানে যদি দেখেন, এই দেখেন এটা হচ্ছে আপনার নিউমেরিক্যাল ডেটা, এটাও আপনার নিউমেরিক্যাল ডেটা, দ্যাট মিনস এটা ক্যাটাগরিক্যাল না। তাহলে আমরা এখানে পিয়ারসনই রাখবো, ঠিক আছে? আর যদি আমাদের এটা ক্যাটাগরিক্যাল হইতো তখন আমরা সুপ্রিমাম স্পারম্যান দিতাম। যাই হোক, তো এটা দিলাম। আর নিচে টু টেইলডি হবে, এটা এগুলাতে কোনো চেঞ্জ করার দরকার পড়বে না। আপনার ফরমেশন নিচেটা হচ্ছে ফরমেশন, আপনি যদি চান ফরমেশন চেঞ্জ করতে এখান থেকে আপনি ফরমেশন চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে বিভিন্ন রকম অপশন আছে। আমি যদি অপশনগুলোতে চাই একটু দেখাই দিই আপনাদেরকে। পেয়ার ওয়াইজ করতে চাই কিনা, কোন স্টাইলে আমি চাই, কনফিডেন্স ইন্টারভাল আমি চাই কিনা, এই জিনিসটা এখান থেকে দিতে পারবেন। তো ওকে, আমি যদি ওকে করে দেই, দেখেন এই যে রেজাল্ট চলে আসছে আমার। দেখেন এইখানে দেখেন, এইটুকুর দিকে তাকান, স্টাডি আওয়ার্স এর সাথে স্টাডি আওয়ার্স এর রিলেশনটা হচ্ছে 1, ঠিক আছে? বাট স্টাডি আওয়ার্স এর সাথে এক্সাম স্কোরের কোরিলেশন হচ্ছে 0.993। উপরে দেখেন ডাবল স্টার আছে, এখানে দেখেন নিচে আবার ডিনোট করে দিছে ডাবল স্টার, কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট এট দ্য 0.01 লেভেল টু টেল। তার মানে এটা হচ্ছে এই 2%-এর জন্য সিগনিফিকেন্ট। তো এইভাবে হচ্ছে জিনিসটাকে আমাদের এখানে এক্সপ্লেইন করা যায়। এটা হচ্ছে 1, মানে এগুলা হচ্ছে এক্সট্রা। সিগনিফিকেন্টটা কিনা এটা ভ্যালুটা দিয়ে দিছে। আপনার ভ্যালুটার খুব একটা দরকার পড়ে না, যেহেতু আমাদের এখানে হচ্ছে স্টার দিয়ে মিল করে দিছে। তো এটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি এইভাবে যে স্টাডি আওয়ার্স এর সাথে এক্সাম স্কোরের কোরিলেশন হচ্ছে 0.993। যেহেতু এটা 1 এর খুব কাছাকাছি, আমরা বলতে পারি স্ট্রংলি পজিটিভ কোরিলেশন। এন্ড এটা সিগনিফিকেন্ট, অবভিয়াসলি এটা আমরা পি ভ্যালু দেখে বুঝতে পারতেছি এটা সিগনিফিকেন্ট। তো এতটুকুই হচ্ছে এটার একটা মানে ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা এই জিনিসটাকে ইন্টারপ্রেট করে থাকি। তো এখানে আমি বলে দিচ্ছি কোনটাকে আমরা কি বলবো, ভেরি উইক কোনটাকে বলবো। 0 থেকে 0.19 এর পর্যন্ত ভেরি উইক, 20 থেকে 39 পর্যন্ত বলবো উইক, 40 থেকে 59 পর্যন্ত বলবো মডারেট, 60 থেকে 79 পর্যন্ত বলবো স্ট্রং, 80 থেকে 1 পর্যন্ত বলবো ভেরি স্ট্রং। ওকে, এই জিনিসটা গেল। এটা জিনিস কিন্তু আমাদের পেপারে, বেশিরভাগ পেপারে মেনশন করা হয়ে থাকে। দেখা যায় যে ওই যে হাইপোথিসিস থাকে যে কোরিলেশন আছে, নাল হাইপোথিসিস হচ্ছে কোরিলেশন নাই, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে কোরিলেশন আছে। তো এই এতটুকু হাইপোথিসিসের উপরে দেখবেন অনেক, আমি দেখছি সোশ্যাল সায়েন্সের অনেক পেপার হয়ে থাকে এইটুকু কাজের উপরে। সো ওইভাবে হচ্ছে আমরা কোরিলেশন ইউজ করে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি। ওকে, এরপরে আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আমরা একটু বুঝার চেষ্টা করি হোয়াট ইজ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে যেখানে আপনার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সেটাকে আমরা বলি সিম্পল লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে? এইখানে এই যে বলে দিছি বেসড অন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই জিনিসটাই আমি নিচে একটা ইকুয়েশন লিখে দিছি, y ইকুয়ালস টু, আচ্ছা, বি নট প্লাস বি ওয়ান এক্স প্লাস ইওয়াই। ইওয়াইটা হচ্ছে ইরো টার্ম, বি নট হচ্ছে ইন্টারসেপ্ট টার্ম। দ্যাট মিনস আমরা ওই যে স্ট্রেট লাইন ইকুয়েশন পড়ার সময় আমরা এটা পড়ছিলাম y সমান এম এক্স প্লাস সি। আমার মনে হয় আপনার পড়ে থাকার কথা, ঠিক ওইটার মতোই একটা ফরমেশন এটাও। তো ওইটাকে ফলো করে এই জিনিসটা করা হয়ে থাকে।
তো এইটা দিয়ে আমরা আসলে এখানে কি কি অ্যাজাম্পশন রাখি সিম্পল লিনিয়ার ইকুয়েশনের জন্য। আমরা এখানে চারটা কি বলে অ্যাজাম্পশন রাখি। চারটা অ্যাজাম্পশনকে নরমালি আমরা লাইন বলে থাকি। লাইন, LINE, লাইন। এল হচ্ছে লিনিয়ারিটি, আই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, LIN হচ্ছে আপনার নরমালিটি, আর ই হচ্ছে আপনার ইরোর্স আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেরিয়েন্স অফ ইরোর্স। এই জিনিসটা হোমোসাইরাস্টিসিটি। তো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসটাকে অ্যাজাম্পশন গুলোকে টেস্ট করতে দিতে পারি। লিনিয়ারিটি মানে কি, আপনি একটা গ্রাফ করবেন, লাইন প্লট করতে পারেন, লাইন প্লট করে দেখতে পারেন যে এক্স আর ওয়াই কোরিলেশনটা কিরকম আপনার, মানে একটা স্ট্রেট বরাবর কোরিলেশনটা কিনা। যদি আপনি দেখেন কার্ভ হয়ে যাচ্ছে আপনার লাইন ফ্লোরটা, তাহলে তো অবভিয়াসলি আপনি এখানে সিম্পল লিনিয়ার ইকুয়েশন ফিট করে কোনো লাভ নেই, তখন আপনাকে এখানে অন্য সেকেন্ড অর্ডার কোরিলেশন বা অন্য কোনো কিছু ফিট করতে দিতে পারে। যাই হোক, এরপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডাটা সেটগুলো, যে ডাটা সেটে অবজারভেশন গুলো আছে সেগুলো আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিনা, এই জিনিসটা হচ্ছে যাচাই করা যায়। এটা হোমোসাইরাস্টিসিটি, দ্যাট মিন্স ইরোর যে টার্মগুলো আছে প্রত্যেকটার জন্য যে ইরোর টার্মটা আসবে, ইরোর টার্মগুলোর ভেরিয়েন্স ইকুয়াল কিনা বা কনস্ট্যান্ট কিনা, এই জিনিসটা জাজ করাটাই হচ্ছে হোমোসাইরাস্টিসিটি। ওকে, এরপর হচ্ছে নরমালিটি। নরমালিটি মানে হচ্ছে ইরোর টার্মগুলো নরমালিটি, নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা। আমি আপনাদেরকে অলরেডি নরমাল শেপের সাথে পরিচয় করাইছি, সো ওইটাই হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউটেড কিনা। ওকে, এরপর হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি, এই জিনিসটা করার প্রসিডিউরটা দেখা রাখছি আমি। আমি এখন এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমরা এটা চাচ্ছি, আমি চাচ্ছি যে একজন মানুষের যে জবে ঢুকছে তার এক্সপিরিয়েন্সের সাথে তার কিরকম স্যালারি হওয়া উচিত, তাকে একটা সিম্পল লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ফেলতে। দ্যাট মিন্স তার এক্সপিরিয়েন্স বেশি হইলে তার স্যালারি কত, মানে এক্সপিরিয়েন্স ধরেন আপনার 20 বছর, তাহলে তার স্যালারি কেমন হবে, যার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর তার স্যালারি কেমন হবে। আমরা এটাকে একদম ভ্যালু বের করতে যাচ্ছি। দেখেন, কোরিলেশনের সাথে এটার একটা পার্থক্য হচ্ছে, কোরিলেশন জাস্ট বলতেছিল ঠিক কতটুকু সম্পর্কিত, এতটুকু সম্পর্কটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বলতেছিল। বাট সিম্পল লিনিয়ার ইকুয়েশনটা বলতেছে আপনাকে, মানে যদি সম্পর্ক থাকে, সম্পর্ক থাকার পরে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিরেক্ট আমি এখানে প্রেডিক্ট করতে পারবো। এটি হচ্ছে আমার কোরিলেশনের সাথে এটা একটা ডিফারেন্স। ওকে, তো এটা আমি করার জন্য আমাকে অ্যানালাইজ যেতে হবে। অ্যানালাইজে যাওয়ার পরে আমাকে যেতে হবে হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনে যাওয়ার পরে দেখেন আমাকে, আমার এটা কি লিনিয়ার ইকুয়েশন অবভিয়াসলি, তো আমি লিনিয়ার ইকুয়েশনে যেতে হবে। তার মানে আমি যদি আবার একটু বলি, প্রথমে আমাকে যেতে হবে অ্যানালাইজ, দেন যেতে হবে রিগ্রেশন, দেন যেতে হবে লিনিয়ার। এখানে যদি আমি যাই, এখানে আমার চলে এসেছে আমি কোন কোন ভেরিয়েবলের রেসপেক্টে করতে চাচ্ছি। অবভিয়াসলি স্যালারিকে আমি রাখবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, আমি এটাই প্রেডিক্ট করতে চাচ্ছি কার রেসপেক্টে, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, আমি কতটুকু পরিশ্রম করছি তার রেসপেক্টে। তো এতটুকুই, এখানে এই জিনিসগুলো দরকার পড়বে না। আমি যদি ওকে করে দিই, দেখেন এখানে আমার মডেলে অনেক কিছু চলে আসছে। এখানে মডেল সামারি, আমার মডেলটা কতটুকু বেটার হয়েছে দেখেন। মডেল সামারিতে আর এর ভ্যালুটা দেখেন, আর স্কোয়ার্ড এর ভ্যালুটা দেখেন 0.972, এটা কিন্তু অনেক বেশি। দ্যাট মিনস মডেলটা 97.2% একিউরেট, আমার মডেলটা ঠিক আছে 97.2% একিউরেট। তো এটাই হচ্ছে আমাদের মডেলের এটা যে ব্যাখ্যা। এই যে এখানে রিগ্রেশন এটা কথা বলে দিচ্ছে, মডেলটা সিগনিফিকেন্ট এটাও বলে দিচ্ছে। এই যে দেখেন এন ওভার, এখানে প্রথমটা রিগ্রেশনের সিগনিফিকেন্ট ভ্যালুটা 0.001 এর থেকে ছোট, দ্যাট মিন্স এটাও সিগনিফিকেন্ট। এবার আসে আমরা কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে বলছে যে ইয়ার্স অফ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে -342.811, আর ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, তার মানে ইচ অফ দ্য ইয়ার যত ইউনিট বাড়বে, এক ইউনিট বাড়ার জন্য 3010.444 ডলার স্যালারি তার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে পার 1 ইউনিট এক্সপেরিয়েন্স বৃদ্ধির জন্য। তো এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে বলছে, আমি এটাকে এখানে আরেকটু ভালোভাবে রাখার চেষ্টা করছি। ওকে, মডেল সামারিতে দেখেন আমি কি দেখতেছিলাম, মডেল সামারিতে আমি আর স্কোয়ার্ড এর ভ্যালুটা দেখছি প্রপোর্শন অফ ভ্যারিয়েন্স পেইন বাই দ্য মডেল, তার মানে আমার মডেলটা 97.2% এক্সপ্লেইন করছে। ঠিক আছে, ওকে, এনোভা টেবিল থেকে আমি দেখছিলাম যে মডেলটা সিগনিফিকেন্ট কিনা, ওটা আমি চেক করছি। এরপর কোএফিসিয়েন্ট গুলোকে দেখছিলাম যে বিটা 1 এর ভ্যালুটাকে আমি বলতেছিলাম ইন্ডিকেটস ইফেক্ট অফ এক্স অন ওয়াই, এটাই আমি বলতেছিলাম। যেমন আমি যদি এখানে দেখেন আমার এই যে 3.5টা দেখতেছেন, এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু, ঠিক আছে, কনস্ট্যান্টের ভ্যালু। আর এই যে এক্স এর কোএফিসিয়েন্ট 0.8 দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের যে আমরা যে মডেলটা ফিট করলাম বিটা 1 এর ভ্যালু।
তো এইটার এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে 1 ইউনিট ইনক্রিজ ইন x increases y by 0.8 ইউনিটস। ঠিক আছে, মানে x x এর একটা ইউনিট বাড়ানোর জন্য 0.8 ইউনিট বাড়বে y এর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এটার ইন্টারপ্রিটেশন। তো আমি হচ্ছে অলরেডি অনেক কিছু বলে ফেলছি। আপনারা কতটুকু বুঝছেন আমাকে একটু ফিডব্যাক দিলে বেটার হতো, এই যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে। ভাইয়া কনস্ট্যান্টের ব্যাপারে একটা বলছিলেন, ওই যে জায়গাটা বুঝতে পারি, মানে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আর কি। আচ্ছা, কনস্ট্যান্টের এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, আমি যদি এই যে এখানে এটার সাথে একটু আবার যদি বলি, দেখেন এখানে 3.5টা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের এরকম, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন পড়ছি ছোটবেলা তখন দেখতেন আমরা এরকম করে থাকছি y সমান mx প্লাস c, আপনাদের মনে থাকার কথা। তো ওইখানে দেখেন আমার সিটা কি ছিল, কনস্ট্যান্ট না? তো ওই সি এর মতো এটাও সেম, মানে এখানে আমার কথা, অটোনোমাস ভাইয়া, অটোনোমাস যেটা হচ্ছে ভাইয়া থাকবেই, হ্যাঁ এটা যেটা কি থাকবে ভাইয়া? এটা হচ্ছে আপনার, ধরেন আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, প্রথমে অবভিয়াসলি আপনাকে বিজনেসের জন্য প্রোডাক্ট কিনতে হবে। এই প্রোডাক্টটা কি আপনার, মানে বিজনেসের জন্য বলতে ধরেন আপনাকে একটা রুম ভাড়া নিতে হবে। এখন আপনার যদি এখানে কোনো কর্মচারী কাজ করে তো করলো, না করলে নাই, বাট আপনাকে কিন্তু রুম ভাড়া দিতেই হবে মাস্ট, আপনি বিজনেস করেন না করেন যদি রুমটা নিয়ে রাখেন। তাহলে এরকম কিছু মাস্ট খরচ থাকবেই, ধরেন আমি বিজনেসের পার্সপেক্টিভে বলতেছি। এই যে এরকম কিছু জিনিস আপনি ইগনোর করতে পারবেন না, এইটাই হচ্ছে আপনার কনস্ট্যান্ট। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর ভাইয়া আরেকটা আপনি টার্ম ব্যবহার করেছেন যে সেকেন্ড অর্ডার রিগ্রেশন, এগুলাও মানে এটা কি ভাইয়া আমাদের পরবর্তী সেশনগুলোতে থাকবে? আমি আসলে কখনো এটার এটা নাম হচ্ছে, শুনিনি। আমি বলি, ওই জিনিসটা করতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হয়, এগুলো আসবে হচ্ছে আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব, কাজের ক্ষেত্রে যখন যেটা দরকার পড়বে আমরা তখন সেটাকে এক্সপ্লেন করব। বাট আমি জাস্ট ওটা হচ্ছে আপনাদেরকে কনসেপচুয়াল একটা ধারণা দিয়ে রাখলাম, যে আপনাদের যদি এরকম হইতে পারে যে ধরেন আপনারা একটা প্লট করতেছেন, আমি যদি সাপোজ আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা সরি, আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, একটু আপনাদেরকে দেখা খেলি। ধরেন আমি স্টাডি আওয়ার্সটা নিয়ে বা এক্সাম স্কোরটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ধরেন আমি এক্সাম স্কোর নিয়ে কাজ করব, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট একটু জিনিস দেখাই। এক্সাম হচ্ছে এরকম, দেখেন এখানকার এই জিনিসটা দেখেন, ফ্রিকোয়েন্সিটা, দাঁড়ান এটাকে আর মডিফাই করি। উম, যদি আমি আমাদের 3D না, আচ্ছা এখানে আপনারা দেখেন এটাতেই, এখানে দেখেন এইটার শেপটা কি এরকম নরমালের মতো করে শেপটা গেছে, আপনাদের দেখে মনে হচ্ছে এটা নরমাল? না ভাইয়া, এটা তো নর্মাল। না, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে না। নরমালি আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন ছিল হচ্ছে এরকম একটা কার্ভ, বাট এটা নরমাল বেল ডিস্ট্রিবিউশন। জি, বেল শেপের থাকে ভাইয়া নর্মাল। হ্যাঁ। তো মিডিলে দেখবেন যে একটু বেশি পরিমাণ হইতো, সাইড গুলোতে দেখবেন কম পরিমাণ হইতো, তো ওইটাকে বলা হয় থাকে নরমাল। তো দেখতে পাচ্ছি আমাদের এই স্কোরটা নরমাল না।
তো এইরকম যখন সিচুয়েশন গুলো আসবে, এখানে যখন আমি এটাকে ফিট করতে চাইবো, আমি কিন্তু এইটা মোটামুটি বলা যায় এখানে এটা স্ট্রেট লাইনটা হয়তো বা এই বরাবর যাবে, এখানে মানে স্ট্রেট বরাবরই যাবে। এখানে কোনো কার্ভ আমার মনে হচ্ছে না আসবে, কারণ একটা দুইটা মাত্র বড় বড় পিক আছে, এর বেশি নাই। তো এটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি, এটা আমাদের হচ্ছে নর্মালি লিনিয়ারের মধ্যেই পড়ে। বাট এইটাতে যদি এরকম হইতো যে দেখেন এটাই যে এরকম করে যাইতেছে, এরকম 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 মানে সাপের মতো যাইতেছে সাপোজ, তো সেইখানে তো আপনি লাইন ফিট করলে অবভিয়াসলি প্রেডিকশন পাবেন, বাট প্রেডিকশনের একিউরেসিটা আপনি খারাপ পাবেন। সেই ক্ষেত্রে হইতে পারে কি আমাকে একটাই দুইবার ইন্টারাকশন টার্ম ইউজ করতে হতে পারে। ওই জিনিসগুলো সিচুয়েশনের উপর বেস্ট করে আসবে, ঠিক আছে। আমরা হচ্ছে যখন যে সিচুয়েশনে আটকাবো তখন সেই সিচুয়েশনে জাস্ট আপনাদেরকে পরিচয় করাই দিলাম যে আপনারা এরকম গ্রাফ করার পরে যদি আপনার মনে হয় যে এখানে আপনার লাইন মানে কি বলে লাইন গ্রাফটা ফিট করতেছে না ডিরেক্টলি, তখন আপনাদেরকে সেই জিনিসটা একটু কাটাকাটি করতে হবে অবভিয়াসলি। এমন না যে হচ্ছে আপনারা এসপিএসএস কোর্সটা করতেছেন এখানে এ টু জেড থাকতেছে। মানে আমি প্রত্যেকটা জিনিস যা যা পড়াইছি প্রত্যেকটারই মডিফিকেশন অনেক কিছু থাকে। দেখা যায় যে হচ্ছে আপনাকে আমি কনসেপ্টের সাথে পরিচয় করাচ্ছি, দেন ওই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করার জন্য দেখা গেছে যে সিচুয়েশনের উপর বেস করে আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি কখন কোনটা অ্যাপ্লাই করবেন, কখন কি করবেন, বা ওইটাকে মডিফাই করে আরো কি কি করা যায়, এই জিনিসগুলো আসলে আপনাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে ভাইয়া সিচুয়েশনের সাথে পরিচয় করাচ্ছি। আপনি যে মানে আপনার কথাটা বুঝি নাই ভাইয়া, মানে আপনি যে বললেন যে মানে গ্রাফটা ফিট খাচ্ছে না, মানে এটা বলতে কি বুঝাইছেন আসলে? আমি বলতেছি ধরেন এইখানে এই যে আমি যদি বলি প্রেডিক্ট করতে চাই, আমি আমি জাস্ট একটা এই বরাবর একটা লাইন, আমি জাস্ট একটা লাইন এজিউম করতে পারবো, মানে অ্যানালাইসিসের সব লাইন এজিউম করলে মোটামুটি এনাফ এই ক্ষেত্রে এই ডেটাটার জন্য। মানে ডেটাটা দেখেন মোটামুটি একটা মানে কম বেশি বাড়া কমাটা খুব বেশি একটা হয় না, নির্দিষ্ট একটা লাইন বরাবর গেছে এই ডেটাটার মধ্যে, ঠিক আছে। মানে জাস্ট দেখেন এই যে 40-এর কাছে এটা এখানে একটা পিক আছে বড় পিক, আবার এখানে 80-এর 2 ঘর পরে দেখেন এটা একটা বড় পিক। এই দুটো বড় পিক ছাড়া এই ডেটার মধ্যে কোনো বড় পিক আছে? না ভাইয়া নাই, কিন্তু নাই। মাঝে মাঝে তো ভাইয়া মানে এটা তো লিনিয়ার মানে রিগ্রেশন তো না, রাইট ভাইয়া? এটা আমরা লিনিয়ার দিয়ে মোটামুটি ফিট করতে পারি, কারণ আমরা একটু আগে আচ্ছা না, এটার উপরে তো আমরা লিনিয়ার মডেল ফিট করি না, আমরা কিন্তু লিনিয়ার মডেল ফিট করছিলাম অন্যটার উপরে, তাই না? কারণ একটু সরি আমি তাহলে হচ্ছে ওইটাই একটু দেখাই। আমরা হচ্ছে স্যালারি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের উপরে ফিট করছি। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাতে দেখেন এখানেও মোটামুটি এটা হচ্ছে এরকম যাইতো, এই বরাবর যাবে। তো এটাও খুব একটা বাজে না, মানে এই জিনিসটা তো আমাদের দেখছিলাম আমরা একটু আগে মডেল ফিট করে আমাদের এটা হচ্ছে 97.2% একিউরেট দিছিল আমাদের যে লিনিয়ার মডেলটা আমরা ফিট করছিলাম। ভাইয়া মানে আমাদের যেকোনো একটা ডাটা পাওয়ার পর মানে আমি আসলে যেটা বুঝতে চাচ্ছিলাম যে আমাদের উদ্দেশ্যটা কি থাকে, মানে এটা গ্রাফিক্যাল ইয়েটা কিভাবে আসলো ওইটা কি আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট? প্রথম মানে আমাদের আমরা কাজ হচ্ছে যে ডেটাটা আমরা পাবো ওই ডেটাটা নরমাল কিনা, বা ওই ডেটাটাকে আগে ভিজুয়ালাইজ করবো, মেইনলি আমরা স্ক্যাটার প্লট করবো এই ডেটা, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট করে ফেলা ডেটাটাকে। আমি যদি আপনাদেরকে ধরেন আমার ডেটাটা থেকে আমি যদি একটু দেখাই, ধরুন, ভাইয়া আমি একটু একটা জিনিস শুধু ভাইয়া একটু বলে নিই। জি অবশ্যই। ভাইয়া মানে আমার মানে আমি যতদূর জানি ভাই, আমি তো আসলে খুব কম জানি, মানে আমি যতদূর জানতাম যে একটা ডাটা পাওয়ার পরে সেটা হচ্ছে মানে আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আসতেছে কিনা, বা আমার হচ্ছে মানে আর এর ভ্যালুটা কত ভালো আসতেছে, ওইটা দিয়েই হচ্ছে ভাইয়া আমি আসলে আমি মানে যেটা করতে যাচ্ছি ওইটা আমার পারপাসটা সার্ভ হয়ে যায় আর কি। তারপরে হচ্ছে ডাটা ভিজুয়াল মানে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনে আমার মানে কিভাবে গ্রাফটা আসতেছে ওইটা এতটা ম্যাটার করে না। এটা আচ্ছা কি আমি ভাইয়া বলি, তাইলে? মডেলটা ফিট করার আগে আপনি এখানে কোন মডেল ফিট করবেন, মানে হচ্ছে আপনার জাস্ট লিনিয়ার মডেলই ফিট করলে এনাফ কি না, বা আপনার যে অ্যাজাম্পশন গুলো আছে, আমি চারটা অ্যাজাম্পশনের কথা বলছি, অ্যাজাম্পশন গুলো চেক করার জন্য আপনাকে অবভিয়াসলি প্রথমে গ্রাফের দিকে মানে নোটিস করতে হবে। প্রথমে গ্রাফের পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে এখন এখানে আমি কোন মডেলটা ফিট করতে চাচ্ছি বা কোন মডেলটা ফিট করবো, এটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ আপনি যেটা বলতেছেন আর স্কোয়ার্ড এর ভ্যালু, আর স্কোয়ার্ড বা অ্যাডজাস্ট আর স্কোয়ার্ড এর ভ্যালুর কথা যদি আমি যদি বলি, সেটা হচ্ছে আপনার মডেল ফিট করার পর মডেলটা কতটুকু একিউরেট। মডেলটা একিউরেসি চেক করে কিভাবে, এক্সিস্টিং যতটুকু ডেটা আছে তার উপর বেস করেই কিন্তু সে মডেলটা কতটুকু একিউরেট এইটা চেক করে থাকে, ঠিক আছে। মানে এখানে আপনি চাইলেও বলতে পারতেছেন না যে মানে আপনি কিন্তু ভিজুয়ালাইজ না করে বলতে পারতেছেন না যে আপনার এখানে কি হইতেছে। আমি যে এক্সেল এর মধ্যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে জাস্ট, তো
ধরেন আমার এই যে দেখেন প্রথম এই যে আমি এক্সপেরিয়েন্সটার একটা হচ্ছে এখানে স্ক্যাটার প্লট করলাম, জাস্ট স্ক্যাটার প্লটটার দিকে একটু তাকান। স্ক্যাটার প্লটটা দেখে বোঝা যাচ্ছে যে ডেটাগুলা বিভিন্ন জায়গায় একটা হচ্ছে শেপার্ড। তো এখানে আমি যদি একটা হচ্ছে লাইন প্লট করি, ধরেন এই বরাবর একটা লাইন হতে পারে, অথবা এই নিচ থেকে এই বরাবর একটা লাইন হতে পারে, মানে আমি জানি না কি বরাবর লাইন হবে, এরকম একটা লাইন হতে পারে। তো যেই লাইনই হবে, মানে যেটাই বেস্ট ফিটেড লাইন হবে আলটিমেটলি, সেটাই তো হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন। তো ওইটার উপর বেস করে হচ্ছে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখানে কিন্তু আমি চাইলেই কার্ভ মডেল ফিট করতে পারবো না, কারণ এটা ডাটাটা আমার কার্ভ না। আমার এটা যদি কার্ভ হইতো তখন আমাকে অন্য মডেলের দিকে যাওয়ার লাগতো। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। জি বলেন। ভাই আমার কথাটা হলো বেস্ট ফিটেড মডেল এটা কিভাবে বুঝবো? ও, এইটা আসলে আমার কাজ না, এটা আসলে যেহেতু আমরা, মানে আমার কাজ না বলতে যারা স্ট্যাটিস্টিশিয়ান তাদের কাজ, ওটা হচ্ছে ম্যাথমেটিক্যালি হাতে কলমে করা যায়। বাট আলটিমেটলি আমরা যদি এটা এসপিএসএস এ করতেছি, এসপিএসএস নিজে থেকেই বেস্ট ফিটেড মডেলটাই আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। এখানে হচ্ছে আলাদা করে আপনাকে বেস্ট ফিটেড মডেল খুঁজে বের করতে হবে না। যেটা হচ্ছে আমার ডেটাটার মধ্যে বেস্ট ফিটেড হবে সেটারই আর স্কোয়ার্ড এর ভ্যালুটা আপনার সামনে শো করবে। আর বলতে তো এখানে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্টটা বোঝাচ্ছে না, কিন্তু আমরা তো নরমালি আর এর ভ্যালু দিয়েই মানে একটা ইন্টারপ্রিটেশন নিয়ে আসি। হ্যাঁ, আমি বুঝছি, মানে আমাদের নরমালি এটাই হচ্ছে, মানে আমরা করে ফেলি অনেক সময়। বাট প্রথম আমাদের যেটা কাজ, মানে আমাদের মডেলটা, আমার কথা হচ্ছে কি, ধরেন মানে একটা কাজ আমি করব, ওই করাটার আগে আমাকে কি ডিসিশন নিতে হবে? আমি তো করলে অনেক কিছু করে ফেলা যায়, বাট কথা হচ্ছে কি আমি যে কোনো কিছু করলে কি সেটা জাস্টিফাইড? ধরেন আমি যদি কিছু একটা জিনিস চিন্তা করে থাকি, যে ধরেন কি বলবো, এক্সাম্পল হচ্ছে আহ আচ্ছা এক্সাম্পল মাথায় আসছে না। ধরেন আমি যদি বলি এরকম যে ধরেন আমাকে হচ্ছে এখানে লিনিয়ার মডেল ফিট করতে হবে, আমি যদি এখন বলি যে আপনার কাছে অ্যাজাম্পশন গুলাই আপনার কাছে জাস্টিফাইড না, তাহলে আপনার এখানে লিনিয়ার মডেল ফিট করার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? বিষয়টা এরকম, যখন আপনার লিনিয়ার মডেল ফিট করার কোনো প্রশ্নই আসতেছে না, সেখানে আপনি লিনিয়ার মডেল ফিট করলেন, ফিট করার পরে আপনার একটা আর স্কোয়ার্ড এর ভ্যালু আসলো, দেন আপনি বললেন যে আর স্কোয়ার্ড এর ভ্যালুটা অনেক ভালো আসছে, তাহলে সেটা হচ্ছে আমি নিয়ে নিলাম। এখানে তিন চারটা কনসেপ্ট আসে, একটা হচ্ছে ওভার ফিটেড মডেল, একটা হচ্ছে বেস্ট ফিটেড মডেল, একটা হচ্ছে লোয়ার ফিটেড বা নো ফিটেড মডেল। ওভার ফিটেড মডেল হচ্ছে আপনার ডেটা একদম 100% একিউরেট দেখাবে, দ্যাট মিনস ওইটা হচ্ছে যতটুকু এক্সিস্টিং ডেটা আছে আপনার কাছে ওইটুকু ডেটার জন্যই পারফেক্ট। এর বাইরের কোনো ডেটার জন্য যখন আপনি প্রেডিক্ট করতে যাবেন, তখন দেখবেন ওটা একদম একুরেসি নাই বললেই চলে। আরেকটা হচ্ছে বেস্ট ফিটেড, মানে হচ্ছে ওটাতে ইরর থাকবে, বাট ইররটা হচ্ছে সবচেয়ে বেশি মিনিমাইজড হবে যেটাতে, এটা হচ্ছে আপনার বেস্ট ফিটেড। আরেকটাতে হচ্ছে ফিটেডই হয় নাই কোনোভাবেই, নো ফিটেড মডেল যেটা বোঝা যায়, বা লোয়ার ফিটেড মডেল, মানে ওইটা মডেল হচ্ছে আপনি কোর্সের মডেল, একিউরেসি অনেক কম, লোয়ার একিউরেসি আসতেছে আপনার কাছে, এরকম হচ্ছে কনসেপ্ট চলে আসে। দ্যাট মিনস আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, প্রথমে হচ্ছে তার মানে কি ভিজুয়ালাইজেশনটা এখানে জরুরি। 4-5টা মডেল? জি, আমি বলছি তার মানে কি এখানে 4-5টা মডেল ওখান থেকেই থাকবে, ওরাই আমাকে সিলেক্ট করে দেবে কোনটা বেস্ট ফিটেড কোনটা ওভার ফিটেড এরকম? না না না, এইখানে আপনাদের সামনে ওই জিনিসটা আনতেছে না, আপনাদের এইখানে যে আমি জাস্ট কনসেপ্টটা বলছি, যেহেতু আপনারা কনসেপ্টটা আনলেন, আমি ওই রিলেটেড কোনো কথা এই জন্য প্রথম থেকে বলতেছিলাম না। মানে এসপিএসএস আপনাদেরকে বেস্ট ফিটেড মডেলটাই দেখাবে, ওইখানে কোন মডেল আসতেছে ভিতরে অনেক কিছু কাজ হয়ে থাকে, ভিতরে কাজ আপনাদেরকে দেখাচ্ছেও না, এন্ড আপনাদের দরকারও পড়ে না। বাট হ্যাঁ, মডেলটা ফিট করার আগে ধরেন আমি যদি আপনাদেরকে বলি, একটা ধরেন আপনারা হচ্ছে বিসিএস এর একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি বিসিএস এর রিটেনে পার্টিসিপেট করতে চাচ্ছেন। এখন আপনি যদি প্রিলিতে পার্টিসিপেট না করেন, তাহলে কি আপনি বিসিএস এর রিটেনে যাই জাস্ট গেলেন, ধরেন আপনি নিজে নিজে পরীক্ষাও দিলেন, পরীক্ষা দিয়ে আপনি একটা মার্কও পাইলেন, এই মার্ক পাওয়া মানে কি আপনার তাহলে বিসিএস হয়ে যাওয়া? অবভিয়াসলি না। আপনাকে আগে প্রিলিতে মানে প্রিলিতে পার্টিসিপেট করতে হবে, দেন তারপরে স্টেপে যেতে হবে। দ্যাট মিনস এখানে এরকম সেম, যে হচ্ছে আমাকে প্রথমে লিনিয়ার মডেলটা ফিট করাটা জাস্টিফাইড হবে কিনা, প্রথমে আমাকে এই ডিসিশনটা নিতে হবে, তারপরে আমি লিনিয়ার মডেল ফিট করব, তার আগে না। মানে আমার কথাটা আশা করি বুঝতে পারতেছেন, যে আমাকে প্রথমে মানে দেখতে হবে ভিজুয়ালাইজ করে যে আমার ডেটাটা লিনিয়ার মডেল ফিট করার জন্য পারফেক্ট কিনা, তারপরে আমি লিনিয়ার মডেল ফিট করব। ঠিক আছে? ভাইয়া, একটা ডাটা লিনিয়ার মডেল কিনা এটা কিভাবে বুঝবো? জি, আরেকবার একটু বলবেন কেন?
দুঃখিত, মানে একটা ডাটা ভাইয়া এটা লিনিয়ার মডেল কিনা এটা ভাইয়া কিভাবে বুঝবো? এই যে এখানে দেখেন আমি একটু আগে স্ক্যাটার প্লট একটা করে দেখালাম, যেখানে এক্সেলে আপনাদেরকে দেখাচ্ছি, ডেটাটা যেহেতু আমার এক্সেলে আছে এখানে দেখেন, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই ডেটাটার মধ্যে কোনো ধরনের কার্ভ, মানে ডেটাটা দেখে কি বোঝা যাচ্ছে ডেটা এলোমেলো না, পয়েন্ট গুলো এলোমেলো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। দ্যাট মিনস এখানে আপনি চাইলেই কোনো কিছু ফিট করে দিতে পারতেছেন না। এই ডেটাটার মধ্যে একটা আপনি লাইনই কেবলমাত্র ফিট করা যায়, মানে লাইন দিয়ে প্রেডিক্ট করা যায়। ধরেন আমি যদি 10-এর সোজা একটা এই বরাবর একটা লাইন দিয়ে দেই, তার মানে আমি বলতে পারবো যে এই 10-এর সোজা লাইনটার এই যে দেখেন এই যে উপরের যে পয়েন্টের যে ইরোর, এখন আপনি বলতে পারেন যে আমি প্রেডিক্ট করলে তো আমার দোষ আসতেছে। কথা হচ্ছে এই যে ইরোরটা মিনিমাস, এখানে যতগুলো ডেটা আছে প্রত্যেকটা ডেটার স্কোয়ার ইরোর টার্মটার সাম, সামটা এভারেজটা হচ্ছে আপনার মিনিমাইজড হবে। ওটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মানে আপনাকে জাস্ট এই যে এরকম দেখতে পাইলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার লিনিয়ার। যেমন আমি যদি আর এর মনে একটা করি, স্যালারির জন্য যদি করি, স্যালারির জন্য আচ্ছা দেখেন স্যালারির জন্য এটা হচ্ছে সবগুলো ডেটাকে টাচ করছে। বাট এখানে যদি আমি একটা লিনিয়ার মডেল ফিট করি, লিনিয়ার মডেলটা অবভিয়াসলি দেখবেন এই যে সোজা বরাবর স্ট্রেট বরাবর একটা যাবে। তো এইখানেও কিন্তু আমার কোনো কার্ভ, আমি কোনো কার্ভ দেখতে পাচ্ছি না আলটিমেটলি। মানে এই জিনিসটা আপনাদেরকেই দেখতে হবে। এগুলোর জন্য করতে হবে কি আপনাদেরকে একটু এক্সাম্পল সার্চ করতে হবে নেটে, যে দেখতে পারতেন যে কার্ভের জন্য কিরকম। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আহ এই যে দেখেন এগুলা হচ্ছে কার্ভ। এই জিনিসগুলোকে দেখলেই আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো কার্ভ। তার মানে এই জিনিসগুলোর জন্য আপনি লিনিয়ার মডেল চাইলেও ফিট করতে পারবেন না। আর লিনিয়ার মডেলটা কখন হবে, তখন আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লিনিয়ার। দেখেন এই জায়গাগুলোতে দেখেন এগুলো সব লিনিয়ার মাস্ট। এই জায়গাগুলো দেখেন, এই জিনিসগুলো দেখেন, আমি যদি দেখাই দেখেন এই জিনিসটা, এটা হচ্ছে একটা লিনিয়ার মডেল। দেখেন একদম ডিরেক্ট স্ট্রেট লাইন বরাবর গেছে। তো এই জিনিসটাকে বলি আমরা লিনিয়ার। বাট একটু আগে যেটা দেখাইলাম ওটা ছিল হচ্ছে কার্ভ। আমি কি পরিচয় করাইতে পারছি দুইটার সাথে? ভাইয়া তার মানে হচ্ছে ডাটাগুলা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করার পরে বা করার পরে তখন একটা আমাকে গ্রাফিক্যাল হচ্ছে ভিজুয়ালাইজেশন দিবে, ওইটা থেকে আসলে ভাই আমি বুঝে নিবো যে আসলে আমার ডাটাটা আসলে কি ফরম্যাটে আছে। জি জি জি, এটা কি ভাই? ভাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। যেমন আমি আপনাদেরকে আরো একটা জিনিস যেরকম বলছিলাম, দেখেন আপনারা সবাই পি ভ্যালুর সময় দেখবেন যে কম্পেয়ারটা করে থাকেন 0.05 এর থেকে কম হইলে নালাই পদ্ধতি রিজেক্ট করতে হয়। বাট আলটিমেটলি 0.05ই কি ফিক্সড? যেমন আমি যদি বলি আমরা যখন কাজ করি 0.05 কেবলমাত্র টু টেইলের 10% সিগনিফিকেন্ট লেভেলের জন্য ঠিক আছে। বাট আপনি যখন অন্য লেভেল 20% আপনি এক্সপেক্ট করবেন, তখন কিন্তু আপনার 0.1 এর সাথে কম্পেয়ার করতে হবে। তো এরকম যখন আপনি 5% এর সাথে কম্পেয়ার করবেন, তখন আপনাকে 0.025 এর সাথে কম্পেয়ার করতে হবে। তো এরকম কিছু ভ্যালু চলে আসে। বাট আমরা নর্মালি দেখা যায় সচরাচর আমরা এগুলোর সাথে পরিচিত হই না, আমরা জাস্ট একটা বা দুটো জিনিসের সাথে পরিচিত থাকি। মানে নর্মালি ওইটুকু ইউজ করলে হয়ে যায় জিনিসগুলো। কারণ দেখেন বাস্তব জীবনে আমি যদি একটা জিনিস বলি যে স্যালারি তো কার্ভ, অবভিয়াসলি কার্ভ হবে না। স্যালারি তো লিনিয়ার ভাবেই যাওয়া উচিত, যে এক্সপিরিয়েন্স বাড়তেছে যতটুকু স্যালারি তার ততটুকুই বাড়বে। এমন তো না যে ওটা কখনো এক্সপিরিয়েন্স খুব বেশি বাড়ে গেলে কার্ভ কম, মানে স্যালারি কমবে, আবার এক্সপিরিয়েন্স আরেকটু বাড়লে স্যালারি বাড়বে, এরকম তো কার্ভ হওয়ার কথা না। তো এই জিনিসগুলো তো আমরা নর্মালি পরিচিত কনসেপ্টের সাথে, ওই কনসেপ্ট দেখে আমরা বলে দিতে পারি যে এটাতে লিনিয়ার মডেল ফিট করলে হবে নাকি অন্য কিছু হবে। এটা আসলে কনসেপচুয়াল হয়। বাট আলটিমেটলি ফাইনাল মানে পারফেক্ট কথাটা আপনি তখনই পাবেন যখন আপনি ডেটাটাকে ভিজুয়ালাইজ করবেন। তারপরে আপনি ডিসিশন দিতে পারবেন যে আপনার এটা বেস্ট নাকি বেস্ট না। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে ওই হিস্টোগ্রাম দিয়ে কি আমি লিনিয়ারটা মানে লিনিয়ার নাকি কার্ভ এটা বুঝবো? বার প্লট দিয়ে অথবা লাইন প্লট দিয়ে। স্ক্যাটার প্লট মেইনলি এখানে পারফেক্ট কাজ করে, স্ক্যাটার প্লট। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেম টপিকটাই আরেকটু এলাবোরেট করবো। এবার হচ্ছে মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন। মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন হচ্ছে একটু আগে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা। এখন যদি আমাদের এরকম হয় যে আমি দেখেন আমার হচ্ছে রেজাল্টের সাথে যদি আমি চিন্তা করে থাকি আমার রেজাল্টের স্কোর আমার কেমন হবে, সেটা কি শুধুমাত্র আমার কতটুকু পড়তেছি কতক্ষণ পড়তেছি এর উপর ডিপেন্ড করতেছে। আমার যদি এরকম হয় যে আমি কতক্ষণ পড়তেছি, আমার এনভায়রনমেন্টে কতটুকু পড়ালেখার সাপেক্ষে ভালো খারাপ,
এরকম ভেরিয়েবল কিছু আছে, ধরেন আরো কিছু আছে যে আমার টিচার যে যিনি খাতা দেখতেছে উনি কিরকম মাইন্ডে খাতাটা দেখতেছে, এরকম অনেক কিছু ধরেন আমি ফিচার নিয়ে আসতেছি। তো এরকম ফিচারগুলো যখন আমি ইনক্লুড করব তখন সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে আমাদের মানে মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন, কারণ সেখানে হচ্ছে অনেকগুলো আমাদের লিনিয়ার ইকুয়েশনে চলে আসতেছে। ঠিক আছে, তো এটার কনসেপ্টের দিকে আমরা যদি যাই, এখানে দেখেন এই যে নিচের দিকে ইকুয়েশনটা দেখেন y ইকুয়ালস টু বিটা নট, তারপরে হচ্ছে বিটা 1 x প্লাস বিটা 2 x2, এরকম করে আমি অনেকগুলোই দেওয়ার চেষ্টা করছি। মানে এই জিনিসটা হচ্ছে একটা জিনিস আছে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো হতে পারবে। তো এখানেও আমরা সেম ভাবে যেভাবে এক্সপ্লেন করতেছিলাম ওইভাবে এক্সপ্লেন করব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এরপরে হচ্ছে আমরা যদি যাই, আচ্ছা এটার একটু আমি একটা করে দেখাই। এটা হচ্ছে ধরেন হাউস প্রাইসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওকে সেম। দেখেন আমি যদি আবার এখানে বলি, আমরা তো যেটাতে যাইতাম অ্যানালাইজ দেন রিগ্রেশন দেন লিনিয়ার, এটাতে যাওয়ার পরে আমি যদি যাই এবার এখানে দেখেন, দেখেন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি দিব আমি বুঝলাম। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বাসাটার প্রাইস কত, বাসাটা কিসের প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করবে, কি কির উপরে, আমার বাসার প্রাইসটা ডিপেন্ড করবে হচ্ছে বাসাটা কত স্কোয়ার ফিটের, বাসায় বেডরুম কয়টা, সিটি থেকে ওটা ডিস্টেন্স কত দূর, এটার এই তিনটার উপরে ডিপেন্ড করবে আমার বাসাটা কত। তো এটা দেওয়ার পরে আমি যদি এখানে করি, এখানে যদি আমি ওকে করে দেই, দেখবেন যে হচ্ছে আমার এখানেও সেম আর স্কোয়ারের ভ্যালু আসে 0.995, দ্যাট মিন্স 99.5% হচ্ছে পারফেক্টলি হচ্ছে এটা এজিউম কোড মডেলটা আমার ফিটেড। ওকে, এরপরে হচ্ছে রিগ্রেশনটাতে এটাও দেখছেন সিগনিফিকেন্ট আসে, পি ভ্যালুটা 0.001 থেকেও ছোট, দ্যাট মিন্স এটা সিগনিফিকেন্ট। এরপর কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো দেখেন, স্কোয়ার ফিটের জন্য আসে 152, তারপরে বেডরুমস এর জন্য আসে 8727.492, ডিসটেন্স টু সিটি এটার উপরে এরকম। তার মানে হচ্ছে এরকম যে আমি যদি এইটার ইন্টারপ্রিটেশনটা এরকম যে যখন আমি বাসাটার প্রাইস চিন্তা করব তখন যদি সবগুলা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট চিন্তা করি, শুধুমাত্র স্কোয়ার ফিটটাকে আমি যদি ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, মানে বাকি সব ভেরিয়েবল কনস্ট্যান্ট স্কোয়ার ফিটটা ভেরিয়েবল, তখন আমি বলবো প্রতি এক স্কোয়ার ফিট ইউনিট বাড়ানোর জন্য আমার বাসাটার দাম 152.709 পরিমাণ একক বৃদ্ধি পাবে দাম। ঠিক আছে, এটা হচ্ছে ওইটার জন্য একটা ইন্টারপ্রিটেশন। এরকম ভাবে সেম বেডরুমস এর জন্য যখন আমি বেডরুমস যখন বলবো আমি, তখন আমাকে বলতে হবে যে আমার যখন স্কোয়ার ফিট এবং ডিসটেন্স টু সিটি সেন্টার এই দুইটা কনস্ট্যান্ট, তখন প্রতি একটা বেডরুম বাড়ানোর জন্য প্রাইসটা মানে বাসাটার প্রাইস 8727.492 পরিমাণ বৃদ্ধি পাবে। এরকম করে আমার ইন্টারপ্রিটেশনটা আসবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আপনারা কি বুঝতে পারছেন এটা ইন্টারপ্রিটেশনটা? ভাই আমি আর স্কোয়ার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, মানে এখানে মেনলি কোনটা দেখা হচ্ছে এটা একটু বুঝাই দিন। আমরা আর স্কোয়ারের ভ্যালু দেব। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আর স্কোয়ার্ড, একটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার্ড। আর স্কোয়ার্ড হচ্ছে আমরা মানে ইজিলি যেটা মানে পাই যাই, আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার্ড হচ্ছে কিছু কিছু মডেলে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আর স্কোয়ার্ড আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার্ডের ভ্যালুটা সেম, কিছু কিছু মডেলে দেখবেন অ্যাডজাস্টেড আর স্কোয়ার্ডের ভ্যালুটা একটু ছোট হয় আর স্কোয়ার্ডের থেকে। দ্যাট মিন্স আপনি যত ভেরিয়েবল ইনক্লুড করবেন দেখবেন যে আর স্কোয়ার্ডের ভ্যালুটা বাড়তেই থাকে, ইকুরেসির কাছাকাছি যায়, ওভার ফিটেডও হয়ে যায় আর স্কোয়ার্ডের জন্য। বাট অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা করে কি, যখন ওভার ফিটিং এর কাছাকাছি চলে যায় তখন ওইটা অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা ওই আর স্কোয়ারের ভ্যালুটাকে মিনিমাইজ করে রাখে, ওটাকে ওইভাবেই চিন্তা করে। মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল, সো আমি ওটা নিয়ে আপনাদেরকে প্যারা দিতে চাচ্ছি না। আপনারা নরমালি দেখলে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুটাই দেখবেন, সমস্যা নেই। বাট দেখবেন বেশিরভাগ টাইমে আর স্কোয়ার আর অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুটা সেম থাকে। তো অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালুটা মানে কত থেকে কত পর্যন্ত থাকতে হয়? এটা 1 পর্যন্ত হবে হাইয়েস্ট। মানে ওখানে যেমন 0.990 মনে হয় দেখলাম নাকি যেন, ওইটা থেকে তাহলে কি বুঝলাম? ওটা থেকে আমরা বুঝতেছি যে অনেক ভালো মডেলটা ফিটেড হয়েছে। 99.29% বা 99.2 মনে ছিল, 99.2% হচ্ছে মডেলটা এক্সপ্লেইন করতেছে ভেরিয়েবল গুলাকে। আচ্ছা আচ্ছা। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিই, আপনারা একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। আর আমি আরো কিছু কনসেপ্টের দিকে যাব, আপনারা কাইন্ডলি ফিল আপ করে ফেলেন।
ভাইয়া ওই যে মাল্টি লিনিয়ার রিগ্রেশনটা যদি ইন্টারপ্রিটেশনটা যদি আবার একটু বলতেন ভাইয়া ভালো হতো আমার। আমি মনে হয় বুঝিনি আপনার কথা, আরেকবার যদি কাইন্ডলি বলতেন। ভাইয়া ওই যে লাস্ট হচ্ছে মাল্টিপল রিগ্রেশনের যে ইন্টারপ্রিটেশনটা দিলেন না B1 বিটা 1 x1, ওইটার ইন্টারপ্রিটেশনটা যদি আরেকবার একটু বলতেন। এটা ভাইয়া ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, আমি একটু বলি আরেকবার। এটা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে যখন আমার মানে আমি এখানে দেখেন আমি কোনটাকে প্রেডিক্ট করতেছি, আমি মেনলি প্রেডিক্ট করতেছি আমার বাসাটার দাম কত হবে। কোন কোন ভেরিয়েবলের রেসপেক্টে আমি চিন্তা করতেছি, আমার বাসাটা কত স্কয়ার ফিটের, বাসাটায় কয়টা বেডরুম আছে, বাসাটা শহর থেকে কত দূরে, এই তিনটা ভেরিয়েবলের রেসপেক্টে আমি চিন্তা করতেছি আমার বাসাটার মানে দাম কেমন হবে। তো আমি যখন এই যে ভ্যালুগুলো পাই গেছি, এই যে বি এর ভ্যালুগুলো নিচেরগুলো দেখতেছেন আপনারা, এইটাকে আমি ইন্টারপ্রেট করবো এইভাবে, যখন আমার ধরেন বেডরুম কয়টা এটা ফিক্সড, এন্ড যখন শহর থেকে কত দূরে এটাও ফিক্সড, মানে এই দুটো কনস্ট্যান্ট, তখন প্রতি 1 ইউনিট স্কয়ার ফিট বৃদ্ধির জন্য আমার বাসা বাড়ির দাম 152.709 ইউনিট বৃদ্ধি পাবে। ঠিক আছে, 1 ইউনিট মানে মানে ভাইয়া আমি সরি আমি বলি একটু, আমরা যখন লিনিয়ার ইকুয়েশন সিম্পল লিনিয়ার ইকুয়েশনে যেভাবে ইন্টারপ্রেট করতেছিলাম এইটা তো সেম, জাস্ট এটাতে এতটুকুই পার্থক্য, এখানে আমাকে বলে দিতে হবে সিম্পল লিনিয়ার ইকুয়েশনে যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য বলতেছিলাম, এটা তো আমাকে বলে দিতে হবে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ধরে বাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে কনস্ট্যান্ট ধরে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্টারপ্রেট করব, বুঝছেন? হ্যাঁ ভাইয়া, মানে আমি প্রত্যেকবারই ভাইয়া আলাদা আলাদা ভাবে মানে একটাকে ধরে করব, বাকি সবগুলা তখন হচ্ছে আমার কনস্ট্যান্ট থাকবে। জি জি জি। আচ্ছা ভাইয়া আরেকটা মানে এটা রিলেটেড কোশ্চেন, আমি এখানে দেখতেছি অ্যানোভা লেখা ভাইয়া, মাল্টিপল রিগ্রেশন কি ভাইয়া মাল্টিভেরিয়েট রিগ্রেশন মাল্টি লিনিয়ার রিগ্রেশন বলে? বুঝি না আপনার কথা, আরেকবার একটু বলুন। মানে ভাইয়া আমরা যেটা অ্যানোভা বলি এটা কি না না না, এটা আলাদা জিনিস। এখানকার অ্যানোভাটা মিন করতেছে হচ্ছে আপনার মডেলটাকে নিয়ে এখানে কথা বলতেছে। দ্যাট মিন্স আপনি যে মডেলটা ফিট করছেন, ওই যে একটু আগে দেখলাম y = 0.5.0.3x এরকম কিছু একটা মডেল দেখতেছিলাম না, ওই মডেলটা এখানে রিগ্রেশন বলতে বোঝাচ্ছে মডেলটার কথা বলতেছে। আর রেসিডুয়ালস মানে হচ্ছে আপনার এখানে ওই যে আমি বলতেছিলাম না প্রত্যেকটাতে একটা ইরর টার্ম থাকে, এখানে প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে সেখানে ইরর আছে, ম্যাথমেটিক্সে কোনো ইরর থাকতে পারে না, স্ট্যাটিস্টিক্সে ইরর থাকে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স এর মধ্যে একটা মেজর পার্থক্য, ঠিক আছে? তো এই যে ইরর টার্মগুলো নিয়ে যখন কাজ করি সেটা হচ্ছে রেসিডুয়ালস। আর রিগ্রেশন হচ্ছে যখন আমি ডিরেক্টলি শুধুমাত্র মডেলটাকে নিয়ে কাজ করছি। দ্যাট মিন্স এই যে একটু আগে যখন আমি মডেলটা ফিট করতেছিলাম, এখানে দেখেন আমি কিন্তু ইররটা এখানে মেনশন করি না, আমি বলছি y = 3.5 + 0.8x, এখানে কিন্তু প্লাস একটা ইরর টার্ম থাকবে মাস্ট, ইরর টার্মটা আমি ইগনোর করতেছি। এই ইরর টার্মটা হচ্ছে রেসিডুয়ালস এর মধ্যে পড়ে যায়। তো ওই জিনিসটার একটা রেসপেক্টে আমি এখানে মডেলটাকে বলতেছি মডেলটা সিগনিফিকেন্ট কিনা, জাস্ট এতটুকু যাচাই করতেছি। এটা অ্যানোভা না, অ্যানোভা আলাদা জিনিস, আমি অ্যানোভা গত দিনে বলে ফেলছি। ঠিক আছে? জি ভাই বুঝতে পেরেছি। ওকে, আমরা আরেকটু কিছু কনসেপ্টের সাথে পরিচিত হবো এটাতে, সেটা হচ্ছে মাল্টি কলিনিয়ারিটি। মাল্টি কলিনিয়ারিটি হচ্ছে মানে কি, ধরেন আমরা একটু আগে অ্যাজাম্পশন গুলোর কিছু বলতেছিলাম। অ্যাজাম্পশন ছিল কি আমাদের ভেরিয়েবল গুলো হচ্ছে কোরিলেশন থাকা যাবে না, এরকম অনেক কিছু ছিল, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। যখন আপনার কোরিলেশন থাকবে তখন কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। তো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, একটা আরেকটার সাথে রিলেশন রাখা যাবে না। তো আমাকে এখানে যে কোরিলেশন চেক করে আমাকে যাচাই করতে হবে তারা আসলে আবার কোরিলেটেড কিনা। যখন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কোরিলেটেড, তখন সেটা হয়ে যাবে মাল্টি কলিনিয়ারিটি। তখন আমি এই জিনিসটাকে চাইলেও করতে পারবো না, তখন আমাকে এই যে কোরিলেটেড ভেরিয়েবলস গুলোকে বাদ দিয়ে এই কাজটা করতে হবে আর কি। তো এখানে বাদ দেওয়ার কিছু প্রসিডিউর আছে, যে আমি ডিরেক্টলি বাদ দিয়ে দিব, অথবা আমি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পিসিএ দিয়ে আমরা এটাকে চেক করতে পারি। এই জিনিসগুলো জাস্ট একটা কনসেপ্ট, আপনারা এই জিনিসগুলো আমি স্লাইডটা যদি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন অবভিয়াসলি। মানে এইগুলো জিনিস এমন না যে হচ্ছে মানে এগুলো স্ট্যাটিস্টিক্যাল টার্ম, এগুলো হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে খুঁজে বুঝে বুঝতে হবে মেনলি ভালোভাবে। জাস্ট আমি আপনাদেরকে কনসেপ্টটা ধরাই দিতেছি, যখন আপনারা মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন ফিট করবেন সেই সময় যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়েকটার মধ্যে দেখেন যে কোরিলেশন আছে কিছু, তো ওই কোরিলেশন থাকলে অবভিয়াসলি আপনারা ওইগুলোকে ইগনোর করে করার চেষ্টা করবেন, এটা হচ্ছে বেস্ট। মানে যদি আপনার কাছে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় সেক্ষেত্রে আপনি ইগনোর করতেই পারেন একটা দুটাকে, তো এটাই বেটার হয় আর কি। ঠিক আছে? ওকে ভাইয়া তাইলে কি আমরা মাল্টিপল রিগ্রেশনের সময় শুধু হচ্ছে মাল্টিকলিনিয়ারিটি হেটারোস্কেডাস্টিসিটি এগুলো আসবে, আদারওয়াইজ হচ্ছে ভাইয়া হেটারোস্কেডাস্টিসিটি সব ক্ষেত্রে আসতে পারে,
মাল্টি কলিনিয়ারিটি কেবলমাত্র এটার ক্ষেত্রে আছে। বুঝতে পেরেছি ভাইয়া। ওই যে আরেকটা যে আছে না ডামি ভাইয়া, ডামি ভেরিয়েবল, ওইটাও কি আচ্ছা ভাইয়া শুধু মাল্টিপলের ক্ষেত্রে নাকি না, ডামি লিনিয়ার? তো আলাদা জিনিস। আমি ডামি বিষয়টা লজিস্টিকের ক্লাস নেব একটু পরে, তখন আমি ডামি বিষয়টা আসতেছি। ডামিটা একটু আচ্ছা, আলাদা জিনিস। আমি জি ভাই আজকে আরেকটা ক্লাস নিয়ে ফেলবো, আপনাদেরকে একটু ব্রেক দিই, কারণ এটার সাথে একদম ওটা রিলেটেড, সো এটাকে আমি স্কিপ করতে যাচ্ছি। তো এখানে অলরেডি আমরা এই জিনিসগুলো পড়ে ফেলছি। কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? এখানে হচ্ছে কোরিলেশন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে করে থাকি, আর রিগ্রেশনে দুইটাও হইতে পারে, আবার অনেকগুলো হইতে পারে। জাস্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, এতটুকু আমরা জানি। তো এটাই হচ্ছে, এখানে আমি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে রাখছি। এই রিয়েল লাইফ এক্সাম্পলগুলো আপনারা যখন চিন্তা করতে পারবেন, তখন মোটামুটি আপনারা এই জিনিসটা বুঝে ফেলবেন। তো আমরা কি কি করছি এই জিনিসটা আপনাদের সামনে একটু বলে রাখছি। তো এর বাইরে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন।